নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। গত 17 দিন ধরে তীব্র গরম এবং আর্দ্র আবহাওয়া অব্যাহত রয়েছে। বুধবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলার বৈজ্ঞানিক ডক্টর পার্থ রায়। বুধবার এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায়। এপ্রিল মাসের মঙ্গলবার পর্যন্ত যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সে তাপমাত্রা অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার এবং বুধবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে এই তাপমাত্রা ধীরে ধীরে নেমে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসতে পারে। বুধবার থেকে রাজ্যের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। বুধবার উত্তর জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা এবং খোয়াই জেলায় অতি ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম এবং গোমতী জেলায়। আমাদের কাল থেকে সর্বত্র জেলাতেই থান্ডারস্টর্ম মানে বজ্র বিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়, সর্বত্র জেলার মধ্যে। এবং আমরা আমাদের অফিস মানে আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে, যেটা কালকে আমাদের নর্থ, ঊনকোটি, ধলাই এই কিছু কিছু জায়গাতে মানে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ, যদি 1 তারিখ দেখি, 1 তারিখ কি হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা, মানে কিছু ডিস্ট্রিক্টে আরও বেশি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি মানে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেনফল, অনলি হেভি রেনফল মানে 64.5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। এবং 3 তারিখ যদি দেখি, আমাদের 3 তারিখে আমাদের গোমতী, সাউথ এবং ধলাই এই 3টে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে। বাংলাদেশে চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। হিট স্ট্রোকে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু। বাংলাদেশের হাসপাতালগুলিতে রোগীর চাপ বাড়ছে। 7 বছরে ঢাকায় সবচেয়ে বেশি তাপমাত্রা এবারে। বাংলাদেশে চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র দহন যন্ত্রণায় ঘরের বাইরে যাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সূর্যের প্রখরতায় প্রাণ যায় যায় অবস্থা। এমন পরিস্থিতিতে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দিনের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে, ফলে আরও অসহনীয় গরম অনুভূত হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে। এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে, 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে, কিন্তু চলমান তাপপ্রবাহ আর দীর্ঘ লোডশেডিং মিলে হাসপাতালগুলোর ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে। এর ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত গরমের কারণে ডিউটিতে থাকা অবস্থায় রোগীদের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীরাও স্বাস্থ্য নিয়ে ঝুঁকিতে পড়েছেন। চলমান তাপপ্রবাহের মধ্যে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। গরমের কারণে ডায়রিয়ার হার বেড়ে চলেছে। কাল থেকে আমার বাচ্চার ডায়রিয়া, বমি, জ্বরে আক্রান্ত হয়ে এখানে নিয়ে আসছি কুড়িগ্রাম সদর হাসপাতালে। এখানে খুব গরমের কারণে থাকা যাচ্ছে না, পাখা দিয়ে বাতাস করতেছি। কুড়িগ্রামে প্রচণ্ড তাপমাত্রা বাড়ার কারণে অনেক পুরুষ এবং মহিলা অসুস্থতায় ভুগতেছে। আমি গতকাল থেকে খুব অসুস্থতায় ভুগতেছি। এদিকে বাংলাদেশে চলমান অতি তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে গত 1 সপ্তাহে 10 জন মারা গেছেন। এর মধ্যে সোমবারই 3 জনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। মঙ্গলবার সকাল 9টায় স্বাস্থ্য অধিদপ্তরের
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়। রোদে যানবাহন চালানোর ক্ষেত্রেও হিমশিম খেতে হচ্ছে চালকদের। পথ চলতি সাধারণ মানুষ ব্যবহার করছে ছাতা। বিভিন্ন জায়গায় পথ চলতি সাধারণ মানুষের হাতে প্রশাসনের উদ্যোগে তুলে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় জল। স্যান্দন টিভি। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে একাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে বিদ্যা ব্যবসা শুরু করে দিয়েছে, আর তারও একটি জলজ্যান্ত প্রমাণ মিলল মঙ্গলবার। বিদ্যা ব্যবসা চালাতে গিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার পাশাপাশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠল নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের নামে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আগরতলা উষাবাজার এলাকার নতুন নগরের বিশ্বজিৎ দাসের মেয়ে রিম্পি দাস গত বছর নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা ফি এবং 40,000 টাকা ডোনেশন দিয়ে ভর্তি হয়েছিল নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে সাকার করতে। ভর্তি হওয়ার আগে রিম্পি দাসকে বলা হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় লেখাপড়া অনেকটাই ভালো। ফি হিসেবে যে 1 লক্ষ টাকা নেওয়া হয়েছে সে টাকা থেকে তার যাতায়াতের খরচ এবং অন্যান্য খরচ বহন করা হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে বহু ছাত্র ছাত্রী নার্সিং পড়াশোনা করেছে বলেও কলেজ কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছে। 1 লক্ষ টাকা ফি এবং 40,000 টাকা ডোনেশন দিয়ে আমতলী বাইপাস সংলগ্ন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সে ভর্তি হওয়ার পর রিম্পি দাস দেখতে পায় পুরো চিত্রটাই একেবারে উল্টো। 10 জন ছাত্রছাত্রীও নেই এই শিক্ষা প্রতিষ্ঠানে। ছাত্রছাত্রীদের সংখ্যা যেখানে বাড়ার কথা, এই কলেজে ভর্তি হয়েছিল যারা, তারা এই কলেজ থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন। তাই রিম্পি দাস যখন বুঝতে পারল এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে তার উজ্জ্বল ভবিষ্যৎ তো দূরের কথা, তার ভবিষ্যৎ মিশে যাবে অমানিসার ঘন ঘটায়, সে কথাটা ভেবে রিম্পি দাস এই কলেজ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিও হয় রিম্পি, কিন্তু নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স আজ পর্যন্ত রিম্পি দাসকে ফিয়ের 1 লক্ষ টাকা এবং ডোনেশনের 40,000 টাকা ফেরত দেয়নি। এমনকি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অরিজিনাল ডকুমেন্ট আনতে রিম্পিকে দ্বারস্থ হতে হয় আমতলী থানা। জমা করতে লাগছে এডমিশন হওয়ার পরে। তো এডমিশনের সময় 1 লাখ টাকা জমা করানোর সময় কইছে যে তোমার মানে আমার অ্যাটেন্ডেন্স মানে যা যা আছে আমার মানে সব ওখান থেকে দিয়ে চালাই লাগবে, খাতা কলম বই টই যা আছে, তারপরে দিয়ে সেটা তোমার হোস্টেল চার্জ, ডেইলি যে একটা ডিউটি থাকবে ওইখানে বাসের মানে ভাড়া টাড়া যা আছে ওখান থেকে চালাই নেবো। এই টাকার থেকে যা খরচ হইব, কলেজ ড্রেস সব কিছু ভর্তি হওয়ার পরে দিই 35 জন, তো দূরের কথা 4 জন থেকে 5 জন ছিল, মোটা ছিল 7 জন, 7 জনের থেকে 3 জন গেছিল গা, তারপর আমি বাইরে গেছি, লাস্টে পর্যন্ত সবাই বাইরে গেছিল, খালি 1 জন আসছিল। আর এখন মনে আরো 3-4 জন নতুন করে আরো ভর্তি হয়েছে হয়তো বা। কি কারণে বাইরে পড়ছিল? কি কারণে বাড়িয়েছে, তারা তো ফার্স্টে অনেক কথা কয়ে ভর্তি করেছে, তারা মেনের পড়াশোনা অনেক ভালো এই সেই, তারপরে কইছে যে মানে তোমার পড়াশোনা তো ভালো, তারপরে টাকা এইসব বিষয় নিয়ে সেটা কইছে, টাকা টুকার বিষয় নিয়ে সেটা টাকা অনেক কমে পড়ানো যাবে। কিন্তু ভর্তি হওয়ার পরে দেখা যায় কি তা তোমার 3 বছরের কোর্স কমপ্লিট করতে করতে যে জায়গা তোমার IELTS এ পড়তে গেলে বা অন্য ইনস্টিটিউট যা যা আছে পড়তে গেলে 3-4 লাখ টাকা খরচ যাবে, ওইখানে প্রায় দেখতে গেলে 5-6 লাখ টাকা লাগে, ধরতে গেলে 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ রয়েছে, কিন্তু এত টাকা তো চালান তো সম্ভব না। লেখাপড়া কিরকম ছিল এখানে? আমি তো 2 দিন কি 3 দিন ক্লাস করছি, ক্লাস করে প্রথম ক্লাসে তো 2-3টা ক্লাস করে হয়েছে। একদিকে রিম্পির বাবা বিশ্বজিৎ দাস জানিয়েছে আজ পর্যন্ত নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তারা যদি ছিনিমিনি খেলে তাহলে দুযোগ ভরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্রছাত্রীরা কোন কলেজে গিয়ে ভর্তি হবে? আপনার মেয়ে কলেজ নিয়ে যে অভিযোগটা করছে এই বিষয়টা নিয়ে কি কইবেন? অ্যাকচুয়ালি যে অভিযোগটা করছে অভিযোগটা ঠিকই, তো তারা যে এটা তো মনে হয় যে বিদ্যা বলতে তারা কোনো বিদ্যার সিস্টেমই করতেছে না, তারা মনে হয় পুরো মানে ভবিষ্যৎ নিয়ে খেলতেছে, তারা যে ডোনেশন নিয়ে এরা প্রতারণা করতেছে। এই যে একটা নাম্বার দিছে তারা মেয়ে ভর্তি করছে বলতে এই নাম্বারে আর কোনো যোগাযোগ করতে পারলো না আমার লোক, একটা লিস্ট দেওয়া যেত না যে আমার ফোন করছে তারা।
আমি রাজ্যের এমন বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার পাশাপাশি ছাত্রছাত্রীদের পরিবারের পকেট কেটে দিব্যি বিদ্যা ব্যবসা চালিয়ে যাচ্ছে। সরকারি তরফে এ ধরনের বিদ্যা ব্যবসার বিরুদ্ধে লাগাম টানা না হলে আগামী দিনে যে সমস্যা আরও বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। স্যান্দন টিভি। পানিসাগর থানার অন্তর্গত তিলথই চৌধুরী টিলা এলাকা দুঃসাহসিক ডাকাতির কাণ্ডে জড়িত হান্নান উদ্দিন নামে এক ডাকাতকে জালে তুলে পানিসাগর থানার পুলিশ। তার কাছ থেকে নগদ অর্থ সহ ধারালো অস্ত্র এবং স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। গত 20 এপ্রিল উত্তর জেলার পানিসাগর থানার অন্তর্গত তিলথই এলাকায় একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। 21 এপ্রিল গন্ডাছড়া নিবাসী সাইড কার্ট এলাকার বাসিন্দা মন্তোষ দেবনাথের স্ত্রী জ্যোতিকা দেবনাথ একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন পানিসাগর থানায়। এরপর থেকে পানিসাগর মহকুমার পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা এবং পানিসাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবজিৎ চ্যাটার্জি এই ডাকাতির কাণ্ডে তদন্ত শুরু করেছেন। ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদের জালে তুলতে পুলিশ নিজেদের সোর্সকেও কাজে লাগায়। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে এই ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ড পূর্ব তিলথই গ্রাম পঞ্চায়েতের বেতাঙ্গি গ্রামের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হান্নান উদ্দিন মনাইকে গ্রেপ্তার করে পুলিশ। হান্নান উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ স্বর্ণালংকার সহ হাতের রূপোর ব্রেসলেট, নগদ 5200 টাকা এবং ধারালো অস্ত্র উদ্ধার করে হান্নান উদ্দিনের বাড়ি থেকে। মাস্টার মাইন্ড হান্নান উদ্দিনের সহযোগী আসামের পাথারকান্দি এলাকার নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দিনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। 20 এপ্রিল পানিসাগর থানার অন্তর্গত তিলথই এলাকায় একটা চুরির ঘটনা যেটা ঘটেছিল। বাড়ির ভিতরে রাত্রিবেলায় ঢুকে বাড়ির সদস্যকে আঘাত করে কিছু পয়সা এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। ওই ইয়েতে পানিসাগর থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশের যে আয়ু আছে ওরা নির্লস ওদের প্রচেষ্টায় ওরা সোর্স লাগিয়ে মানে এভিডেন্স সহ একজন পরিবারে এদিকে বেতাঙ্গের একজন বাসিন্দাকে গ্রেফতার করেছে। এবং বলা যেতে পারে পানিসাগর থানার পুলিশের এটি একটি দারুণ সাফল্য। স্বাভাবিকভাবেই এলাকায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে বলে বলা যেতে পারে। স্যান্দন টিভি। পানীয় জলের ট্যাঙ্কার গাড়ি উল্টে আহত 9, এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আগরতলার জিবি হাসপাতালে। ঘটনা তুলাশিখরের কুইচাবাড়ি এলাকায়। ঘটনা মঙ্গলবার দুপুরে তুলাশিখরের কুইচাবাড়ি এলাকায় রাস্তায় আপে উঠতে গিয়ে পানীয় জলের ট্যাঙ্কার গাড়ি উল্টে যায়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। খবর পাইয়া আমরা রাজনগর স্কুলটা পাইলিয়া তুলাশিখর স্কুলটা পাইলিয়া এটা উঠতে গিয়ে গাড়িটা উল্টে গেছে। কি গাড়ি? এটা জলের গাড়ি। আচ্ছা, কতজন আহত? 5 জন। পরবর্তী সময়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আরও 4 জন, অর্থাৎ মোট 9 জন আহত হয় এই ঘটনায়। প্রাথমিক চিকিৎসার পর 4 জনকে খোয়াই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহতরা হলেন নিখিল দাস, মহাদেব দাস, লিটন দেব এবং সরকি দেব। তারপরে হঠাৎ একটা কল আসে যে টানাটানি অ্যাক্সিডেন্ট আছে। শুনলাম ফায়ার সার্ভিস খোয়াই হসপিটালে রয়েছে। তাড়াতাড়ি আমার পরে একটু সিরিয়াস দিকে তারা জীবিত করেছে। ট্রিটমেন্ট চলছে। কি নাম? বাবুর নাম নিখিল দাস। সঙ্গে আরো কতজন আছে? তার সঙ্গে আরো 3 জন আছে। টোটাল আহত কজন? 4 জন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। গাড়ির চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। স্যান্দন টিভি। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 156টি পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য জমা পড়েছে 19,000 আবেদনপত্র। রাজ্যের এ সমস্ত বেকার যুবক যুবতীরা নিয়োগ প্রক্রিয়ার জন্য পরীক্ষায় বসতে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে গিয়ে দেখতে পান তাদের কারোর পরীক্ষা কেন্দ্র হচ্ছে গুয়াহাটিতে, কারোর পরীক্ষা কেন্দ্র হচ্ছে ডিব্রুগড়ে। 1000 টাকা দিয়ে আবেদনপত্র জমা করার পর এবারে পরীক্ষা কেন্দ্রে যাওয়া পর্যন্ত আরও খরচ হবে 3 থেকে 4,000 টাকা। এই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার সরব হল ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন। মঙ্গলবার এ নিয়ে ত্রিপুরা স্টেট
কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর একটি প্রতিনিধি দল। তাদের দাবি, এই রাজ্যের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করতে হবে, কিন্তু যেহেতু পরীক্ষার সময়সূচি এগিয়ে এসেছে, এ মুহূর্তে পরীক্ষা কেন্দ্র বদল করা সম্ভব নয়। এ কারণে প্রতিনিধি দলটি দাবি করছে ছাত্রছাত্রীদের ব্যয় সংকুলনের প্রশ্নে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের যাওয়া আসার খরচ সহ যাবতীয় খরচ বহন করতে হবে। ত্রিপুরায় স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেছে এ সমস্যার দ্রুত সমাধান করা হবে। তারা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এডমিট আনতে যাচ্ছেন, তখন দেখছেন যে তাদের কারুর সিট পড়ছেন গুয়াহাটিতে, ডিব্রুগড়ে, শিলচরে। 1000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, এখন পরীক্ষা দিতে আরও খরচ হবে 3-4 হাজার টাকা। পোস্ট হচ্ছে মাত্র 165টা। এই বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজিং ডাইরেক্টরের কাছে, আমরা গিয়েছি দুটো সংগঠনের পক্ষে, যে এই রাজ্যের পরীক্ষার্থীদের এই রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করা। তারা বলছেন নানা অজুহাতে যে পরীক্ষা নেওয়ার মতন অবস্থান নেই, পরিকাঠামো নেই। আমাদের কাছে বিষয়টা অবাক, কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষা আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে একদিনে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু তাদের নেওয়ার মতন নাকি এইরকম আইবিপিএস যাদের হাতে দিয়েছেন তারা নিতে পারবেন না, পরিকাঠামো নেই। রাজ্যের পরিকাঠামোর সংকট, তার জন্য আশ্রমে গিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, বেকাররা নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেবেন। শেষ পর্যন্ত তিনি বললেন যে আমাদের ছেলেমেয়েদের বাইরে রাজ্যে যাওয়ার প্রশ্নে রেল এবং বাসের ব্যবস্থা করার তারা চিন্তাধারা করছেন। ধর্মনগরের পুলিশের জালে ধরা পড়ল 3 বাংলাদেশি যুবক। ধৃত 3 বাংলাদেশি যুবকের নাম মনসুর আলী, মোহাম্মদ কাইম এবং রাসেল আহমেদ। ধৃতদের ধর্মনগর বাজার থেকে আটক করে পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলেছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে আমাদের মোবাইল ডিউটির সময় আমাদের একজন ইন্সপেক্টর সাহেব উনি 3জন সন্দেহভাজন লোককে ধর্মনগর বাজারে আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশ থেকে উইদাউট পাসপোর্ট ইন্ডিয়াতে ঢুকেছে। তো সেই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি এবং তাদেরকে ডিটেইন করে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, 3জনের নাম কি জানা যাবে? একজনের নাম মঞ্জু আলী, রাসেল আহমেদ আর মোহাম্মদ ফাহিম। স্যার, তাদের বাংলাদেশ কোথায় বাড়ি জানা গেছে কি? তাদেরকে ইন্টারোগেশন চলছে, কোনো ডিটেলস আমরা এখনো কালেকশন করছি। কতদিন থেকে ভারতে প্রবেশ করেছিল কোনো খবর আছে আপনাদের? বেশ কিছুদিন আগেই ওরা প্রবেশ করেছে এখানে। হয়তো কোনো আন্তঃরাজ্য ক্রাইম বা চুরির ঘটনার সঙ্গে এরা যুক্ত থাকতে পারে, আমরা তাদের ইন্টারোগেশন করছি। 1982 সালে 30 এপ্রিল কলকাতার বিজন সেতুতে কমিউনিস্ট ক্যাডারদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল আনন্দমার্গের 17 জন সর্বত্যাগী সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী। এই ব্যানারকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে সেই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আনন্দমার্গের প্রচারকরা একটি পথসভার আয়োজন করে ওরিয়েন্ট চৌমুহনী সংলগ্ন এলাকায় আদর্শের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার জন্য এগিয়ে এসেছেন, তাদেরকে অশুভ শক্তি থামিয়ে দেওয়ার জন্য প্রয়াস করেছেন, কিন্তু তারাও কোনোদিন সফল হতে পারেননি। আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সপ্তদশ দধিজি, সপ্তদশ যে আদর্শ প্রতি উৎসর্গীকৃত যে দার্জিলিংরা ছিলেন তাদের জ্বলন্ত উদাহরণ। আর তাদের প্রয়াসে, তাদের উৎসর্গিত জীবনের মাধ্যমে আজকে আমরা এই আনন্দমার্গের আদর্শকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সক্ষম হয়েছে। আজকে শুধু এই আগরতলায় নয়, এই ত্রিপুরায় নয়, বিশ্বব্যাপী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।